হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পিজি এমএ কোর্সে হিস্ট্রিতে ফার্স্ট ইয়ারে পড়ছো, তোমাদের যে ফার্স্ট পেপারটি রয়েছে মুঘল যুগের ইতিহাস, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট কোশ্চেন মুঘল যুগের স্থাপত্য ভাস্কর্য। তো মুঘল যুগের এই শিল্পকলা অর্থাৎ স্থাপত্য ভাস্কর্যের উপরে প্রশ্ন উত্তরটি নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে। দেখো উত্তরটি তোমরা যেভাবে লিখবে, ভারতবর্ষে মুঘল শাসনের দীর্ঘস্থায়ী অবদানের যেসব বিশিষ্ট ধারা পরিলক্ষিত হয়েছিল সেগুলোর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল স্থাপত্য ভাস্কর্য শিল্পের বিকাশ। মুঘল শাসকেরা রাজ্য জয় অথবা রাজ্য শাসন ব্যাপারে কৃতিত্বের পরিচয় দান করলেও শিল্পকলার ক্ষেত্রেও তাদের কৃতিত্ব কালজয়ী সম্মানের অধিকারী। স্থাপত্য ভাস্কর্যের ক্ষেত্রে মুঘল যুগের সার্থক সৃষ্টির দ্যুতি এই যুগকে বিশেষভাবে স্মরণীয় করে রেখেছে। মুঘল সম্রাটগণ ছিলেন একান্তভাবে শিল্পী মনা ও প্রকৃতি প্রেমিক এবং সমকালীন শিল্প সংস্কৃতির মধ্যে তাদের এই চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিভাত হয়েছে। মুঘল যুগে হিন্দু মুসলিম শিল্পধারার বিকাশ ও সংমিশ্রণে এমন এক শিল্প বস্তুর সৃষ্টি হয়েছিল যা অপূর্ব কালজয়ী শক্তি ও সুসমন্বয় মণ্ডিত হিন্দু ও মুসলিম রুচির এবং প্রতিভার মনোহর সমন্বয়। প্যারা করে দেখো, তুর্ক আফগান যুগে হিন্দু মুসলমান শিল্প ধারার সমন্বয়ে স্থাপত্য সৃষ্টির যে উদ্যোগ গ্রহণ করা হয়েছিল, মুঘল যুগে তা পরিপূর্ণতা অর্জন করে। কারো মতে মুসলিম শিল্পধারার বীজ মেসোপটেমিয়া এবং সাসানীয় বংশের হাত ঘুরে তুর্ক আফগান যুগে ভারতের মাটিতে প্রথিত হয়েছিল। তুর্ক আফগান যুগে যার সূচনা, তাই পরিপূর্ণতা পেয়েছিল মুঘল যুগে। শিল্প বিশেষজ্ঞ ফার্গুসন মনে করেন মুঘল আমলে নির্মিত স্থাপত্য শিল্পে বিদেশি প্রভাব লক্ষ্য করা যায়। বাগদাদের আব্বাসিদ বংশীয় খলিফাদের আমলে মুসলিম শিল্প চর্চার যে ধারা শুরু হয়েছিল, সেখান থেকেই ভারতবর্ষে মুসলমান শাসকেরা শিল্পরীতি গ্রহণ করেন। এডওয়ার্ড ও গ্যারেট মনে করেন মুঘল আমলের বহু স্থাপত্য কর্মের, বিশেষত বাবর ও হুমায়ুনের আমলে নির্মিত প্রাসাদগুলোতে বিদেশি এবং স্বতন্ত্র মুসলিম শিল্পরীতির প্রভাব অতি স্পষ্ট। প্যারা করে উপরই মতের বিরোধিতা করে কেউ কেউ বলেন বিদেশি শিল্প ঐতিহ্য ভারতীয় শিল্প ধারার উপর হয়তো প্রভাব বিস্তার করেছে, কিন্তু তার ফলে ভারতীয় শিল্প ধারা তার স্বকীয়তা সম্পূর্ণভাবে বিসর্জন দেয়নি। শিল্প সমালোচক হ্যাবেল বলেন তুর্ক আফগান যুগেই মুসলিম শিল্পরীতির সাথে ভারতীয় বা হিন্দু শিল্পরীতির সমন্বয় ঘটে। মুঘল যুগে হিন্দু ও মুসলমান শিল্পধারায় সেই সমন্বয়ী প্রচেষ্টা পূর্ণতা পায়। হিন্দু ও মুসলমান রুচি ও প্রতিভার সমন্বয়ে এমন শিল্প ধারার বিকাশ ঘটে যা কালজয়ী হয়ে থাকে। ডক্টর ঈশ্বরী প্রসাদের মতে একান্তভাবে মুঘল রীতি বলে কোনো রীতি মুঘল যুগে ছিল না। তুর্ক আফগান যুগে যে সমন্বয়ী শিল্পরীতির সূচনা হয়েছিল, মুঘল আমলে তাই আরও পরিশীলিত হয়েছিল। স্যার মার্শালের মতে ভারতবর্ষের নানা মত, নানা ভাষা, নানা জাতি, নানা ধর্মের দেশে কোনো নির্দিষ্ট সার্বজনীন রীতির মধ্যে মুঘল স্থাপত্যকে বেঁধে রাখা সম্ভব ছিল না। হুমায়ুন ও আকবরের আমলে পার্শ্বিক শিল্পরীতির প্রভাব দেখা গেলেও জাহাঙ্গীর ও শাহজাহানের সময় পার্শ্বিক প্রভাব ভীষণভাবে হ্রাস পায় এবং প্রকৃত অর্থে ভারতীয় শিল্প দ্বারা নতুনভাবে জেগে ওঠে। এস.কে সরস্বতী মোটামুটিভাবে একই মত পোষণ করেছেন। হিতেশ রঞ্জন সান্যাল বঙ্গদেশের শিল্পরীতি বিচার করে বলেন বাংলার শিল্পরীতির মধ্যে বাংলার মসজিদগুলি হয়ে ওঠে বাংলার আঞ্চলিক স্থাপত্য রূপ ও পশ্চিম এশীয় স্থাপত্য কৌশল ও উপকরণের সমন্বয় ক্ষেত্র। তবু এই শিল্পরীতিতে মুসলিম ভাবধারার কতটা ছিল কিংবা তা ভারতীয় ভাবধারা কতটা ছিল বলা কঠিন। তাই কেমব্রিজ হিস্ট্রি অফ ইন্ডিয়া ভলিউম 3 পেজ 568 গ্রন্থে বলা হয়েছে বলে এই ডায়লগটা বা ইংরেজি লাইনটা তোমরা দেখে লিখে নেবে। এরপরে দেখো রয়েছে প্যারা করে, শিল্প স্থাপত্যে বাবরের অবদান একেবারে নগণ্য নয়। তিনি প্রাসাদ নির্মাণ করার জন্য কনস্টান্টিনোপলের বিখ্যাত আলবানিয়ান স্থপতিগণকে আমন্ত্রণ করেছিলেন এবং কনস্টান্টিনোপলের শিল্পরীতির প্রভাব ভারতীয় শিল্পরীতিতে বিস্তার করতে চেয়েছিলেন, যেটি পার্সি ব্রাউন মনে করেন। তার আত্মচরিত মানে তুজুকি বাবরি থেকে জানা যায় প্রাসাদ ও দুর্গ নির্মাণের জন্য আগ্রায় 680 এবং সিক্রি গোয়ালিয়র প্রভৃতি স্থানে 1191 জন স্থপতি নিযুক্ত করেছিলেন। বাবর নির্মিত সৌধগুলির মধ্যে পানিপথের কাবুলবাগ এবং সম্বলের জামা মসজিদ উল্লেখযোগ্য। শিল্পধারায় তার অবদান অকিঞ্চিত করা হলেও তিনি তার বংশধরদের ধমনীতে উচ্চ সুকুমার শিল্পকলার বীজ বপন করেছিলেন বলে ঐতিহাসিক স্টানলি লেনপুল মনে করেন। এরপরে দেখো রয়েছে প্যারা করে হুমায়ুন। যুদ্ধবিগ্রহে ব্যাপৃত থাকা সত্ত্বেও হুমায়ুন কয়েকটি সৌধ নির্মাণ করেন। খোন্দা মীরের লেখা হুমায়ুন নামাতে থেকে জানা যায় তিনি দিল্লিতে দিনপনাহ বা জগতের আশ্রয় নামে নগর নির্মাণ করেন এবং ভ্রুকুটি চিহ্ন নিয়ে এখনো দাঁড়িয়ে থাকা ফতেবাদের মসজিদ
যেগুলো পার্শ্বিক রীতির অনুকরণে নির্মিত। এরপরে দেখো শেরশাহের দিল্লিতে স্থাপত্যের মধ্যে পুরানা কিল্লা বিখ্যাত। এর গঠন, পরিকল্পনা ও অলঙ্করণের দিক বিচার করে পার্সি ব্রাউন মন্তব্য করেন, এ গেম অফ আর্কিটেকচারাল ডিজাইন। এছাড়া দিল্লিতে কুহনা মসজিদ নির্মাণ করেন। এর অলঙ্করণ ও শিল্প সুষমার কথা বলতে গিয়ে এস.কে. সরস্বতী বলেছেন, দ্য প্রেগন্যান্ট উইথ আইডিয়াস, সাম অফ দ্য পাস্ট, আদার অরিজিনাল। এই শিল্পরীতিতে নিহিত আছে মেনি এলিমেন্টস অফ ট্র্যাডিশন অফ এবং প্রমিস অফ ফিউচার ডেভেলপমেন্ট। তার শ্রেষ্ঠ নিদর্শন হলো সাসারামে নির্মিত তার নিজের সমাধি ভবন। তার নির্মিত সাসারামের সমাধি সৌধ হিন্দু, বৌদ্ধ, ইসলামীয় রীতির এক অভূতপূর্ব সমন্বয় দেখা যায়। এ সম্পর্কে বলা হয়, এখানে একটা ইংরেজি লাইন আছে, দেখে লিখে নিও। অধ্যাপক এস.কে. সরস্বতী সাসারামের সমাধি মন্দিরকে কি বলেছেন সেটাও ইংরেজিতে লেখা আছে, দেখে লিখে নেবে। এছাড়া দেখো রয়েছে ঈশ্বরী প্রসাদ, এটিকে উত্তর ভারতের মধ্যে শ্রেষ্ঠ বলেছেন। শেরশাহের শিল্পবোধ বিচার করে পার্সি ব্রাউন বলেন, শেরশাহের ছিলেন গঠনমূলক পরিকল্পনা এবং স্থাপত্যের মধ্যে তিনি ছিলেন আদর্শ রচনায় আগ্রহী। প্যারা করে এবার আকবর। পরপর যারা যারা আসছেন মুঘল সম্রাট। আকবরের আমলে শিল্প স্থাপত্যের ক্ষেত্রে নবযুগের ও নবজীবনের সূচনা হয়। আবুল ফজল বলেছেন যে সুনির্মাতা হিসেবে আকবর ছিলেন সহজাত প্রতিভা। তার আমলে স্থাপত্যে ইন্দো পার্শ্বিক রীতির অপূর্ব বিকাশ ও সমন্বয় ঘটে। আগ্রা ও ফতেপুর সিক্রিতে নির্মিত প্রাসাদগুলোতে হিন্দু মুসলিম স্থাপত্য রীতির সংমিশ্রণ দেখা যায়। 1569 খ্রিস্টাব্দে তিনি হুমায়ুনের সমাধিসৌধ সম্পন্ন করেন, যেটা আগাগোড়া মরমর প্রস্তরে নির্মিত। আকবর নির্মিত প্রাসাদ ও সৌধগুলির মধ্যে ফতেপুর সিক্রি, যোধাবাইয়ের প্রাসাদ, বুলন্দ দরওয়াজা, জামে মসজিদ, দেওয়ানি খাস উল্লেখযোগ্য। ফতেপুর সিক্রি সম্পর্কে লেনপুল বলেছেন, এখানে এই লাইনটা তোমরা দেখে দেখে লিখে নেবে। এরপরে দেখো যে ফার্গুসন এটিকে মহৎ প্রাণের প্রতিবিম্ব বলেছেন। গুজরাটের পঞ্চমহল, এলাহাবাদের রাজপ্রাসাদ তার উল্লেখযোগ্য স্থাপত্য কীর্তি। ভিনসেন্ট স্মিথের মতে আকবরের শিল্প চর্চায় ফুটে উঠেছে তার সৌন্দর্যবোধ ও জাতীয়তাবাদ। প্যারা করে জাহাঙ্গীর ছিলেন স্থাপত্যের পরিবর্তে চিত্রশিল্পের প্রতি অনুরাগী। দ্য মুঘল এম্পায়ার গ্রন্থে বলা হয়েছে, এখানে এটা লাইন রয়েছে, তোমরা এই লাইনটা লিখবে। আকবরের মৃত্যুর 8 বছর পর তার সমাধি ভবন সমাপ্ত করেন তার পুত্র জাহাঙ্গীর। বৃহৎ কিছু নয়, বরং ছোট ছোট সৃষ্টিতে তার কল্পনার তুলি রং বিহারী হয়ে উঠত কাব্যের মতো। জাহাঙ্গীরের চেয়ে তার পত্নী নূরজাহানের স্থাপত্য শিল্পের অনুরাগ ছিল বেশি। নূরজাহান নিজ পিতার স্মৃতি রক্ষার্থে ইতিমাদ-উদ-দৌলার নামে একটি সৌধ নির্মাণ করেন। পার্সি ব্রাউনের মতে, এখানে আবার একটি ইংরেজি লাইন আছে, এটা লিখবে। এরপরে দেখো, এখানেই প্রথম রক্তাভ বেলে পাথরের পরিবর্তে সম্পূর্ণ মার্বেল পাথরের ব্যবহার করে মুঘল স্থাপত্যে এক নতুন যুগের সূচনা হয়। তার উল্লেখযোগ্য নিদর্শনের মধ্যে লাহোরের প্রাসাদ, কাশ্মীরের শালিমার বাগ এবং শাহদরাতে নিজের সমাধি ভবন। এরপরে রয়েছে দেখো প্যারা করে, এরপরে শাহজাহান আসছে। মুঘল শিল্পকলার ইতিহাসে শাহজাহানের রাজত্বকালকে সুবর্ণ যুগ বা স্বর্ণযুগ বলে বিবেচিত। আবার কেউ কেউ এর রাজত্বকালকে এজ অফ গ্ল্যান্ডার বলেছেন। শাহজাহানাবাদ নামে একটি রাজধানী শহর প্রতিষ্ঠা করেন। তার সর্বশ্রেষ্ঠ নিদর্শন দেওয়ান আম, দেওয়ানি খাস, জামা মসজিদ, মতি মসজিদ ও তাজমহল। তাজমহল মূলত তার প্রেমকে কালজয়ী করে রাখার জন্য আগ্রায় তাজমহল নির্মাণ করেন, যেটি বিস্ময়কর ছিল। ফার্গুসন তাজমহল সম্পর্কে বলেছেন, এটি ছিল বিভিন্ন প্রকার সৌন্দর্যের সমন্বয় এবং এমন নিপুণ যে একটি সৌন্দর্য অন্যটির সাথে সংযুক্ত, যেটা পৃথিবীতে অতুলনীয়। গঠন পরিকল্পনা নিয়ে ফাদার মানরিক বলেন, জারোনিমো ভেরোনা নামে এক ভেনেশীয় শিল্পীর মস্তিষ্ক প্রসূত। ফরাসি থেবে নট ইয়া ভারতীয়দের সূক্ষ্ম শিল্প নৈপুণ্যের শ্রেষ্ঠ নিদর্শন। হ্যাভেলের মতে এটিকে দাম্পত্য প্রেমের এক অপূর্ব নিদর্শন বলেছেন। হামিদ লাহোরি এটিকে সম্পন্ন করতে 12 বছর এবং 50 লক্ষ টাকা খরচ হয় বলেছেন। ভিনসেন্ট স্মিথের মতে এটি প্রাচ্য পাশ্চাত্যের শিল্প দক্ষতার সমন্বয়ের সৃষ্টি এবং এর পরিকল্পনা করেন ইস্কিন্দিয়ার রুমি। ইরানের শিল্পী ঈশা সিরাজিও ছিলেন। স্যার এডউইন আর্নল্ড বলেন, সম্রাটের গভীর পত্নী প্রেম, নির্মাণের আকাঙ্ক্ষা এবং অভিজ্ঞতার সুসমন্বয়ের ফলে সৃষ্টি হয়েছে এই কালজয়ী সৌধের। ময়ূর সিংহাসন তার অমর সৃষ্টি। ঐতিহাসিক এডওয়ার্ড ও গ্যারেট তাজমহলের সৌন্দর্যের কথা বলতে গিয়ে বলেন, দ্য সার্টেনলি ওয়ান অফ দ্য আনরিভাইলড বিউটিস অফ দিস ওয়ার্ল্ড। এবং শিল্প স্থাপত্যের বৈশিষ্ট্যের কথা উল্লেখ করতে গিয়ে তিনি বলেন, দেখো এখানে একটা লাইন রয়েছে ইংরেজি, এই লাইনটা দেখে লিখে নেবে। এরপরে রয়েছে যেটা মহান স্থপতি হিসাবে শাহজাহান তাই দ্য প্রিন্স অফ ব্লান্ডার বা বিল্ডার বলে অভিহিত হয়েছেন। সর্বোপরি বলা যায় শাহজাহানের শ্রেষ্ঠ স্থাপত্য সৌধগুলি যেভাবে মুঘল গরিমা
ও অহংকার নিয়ে কালের অতন্দ্র নীরব প্রহরী হিসেবে আজও দাঁড়িয়ে আছে, এবং তার একটি দুর্গ আধুনিক ভারতের প্রজাতান্ত্রিক পতাকা যেভাবে স্পর্ধিত ও দর্পিত ভঙ্গিতে বহন করে চলেছে তা বিশ্ববাসীর কাছে আজও বিস্ময়কর রূপে চিহ্নিত। এরপরে শেষ প্যারা ঔরঙ্গজেবের স্থাপত্য প্রীতি মোটেই ছিল না। তিনি ব্যক্তিগত ব্যবহারের জন্য দিল্লিতে একটি মর্মর প্রস্তরে মসজিদ নির্মাণ করেছিলেন। তার গোড়া ধর্মভাব ও যুদ্ধ বিগ্রহ শিল্প ও সাহিত্যের প্রতি মনোসংযোগ করতে দেয়নি, যে কারণে মুঘল স্থাপত্যে ভাটা পড়ে। তবু বলা যায় মুঘল যুগের শিল্প স্থাপত্য বিকাশের ক্ষেত্রে অপূর্ব প্রতিভার বিকাশ ঘটেছিল। তো এই ছিল মুঘল স্থাপত্য ভাস্কর্যের উপরে কোশ্চেন অ্যান্সার। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে। ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।